বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আমি শুরু করছি আজকের আলোচনায় বিমাকে মাথায় রেখে আমাদের যে নারীর ক্ষমতায়ন আজকের যে বিষয়। বাংলাদেশ সরকার আগামী অর্থ বছরে নারীর যে গৃহস্থালী কাজকে জিডিপির সাথে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে এবং এই উদ্যোগের সাথে সাথে আমরা নারীর ক্ষমতায়নের অবস্থান দেখছি। আমাদের এই যে বিমা শিল্পে যে নারী কর্মীরা কাজ করছেন তাদের জিডিপিতে কিভাবে কন্ট্রিবিউশন হচ্ছে আপনার মূল্যায়ন শুনতে চাই। আসলে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের দিকে তাকাই, আমাদের মোট জনগোষ্ঠীর আমাদের 50% হলো নারী। সেই 50% জনগোষ্ঠীর যে নারী তারা কিভাবে জিডিপিতে কন্ট্রিবিউট করছে, আপনি যেটা একটু আগে বললেন যে আমাদের জিডিপিতে ওনাদের ভ্যালু এডিশনটা আগামী অর্থ বছর থেকে অ্যাড হতে যাচ্ছে। আসলে ভ্যালু এডিশনটা এখন হয়তো ভ্যালু এডিশনটা আক্ষরিক অর্থে গণনা করা হবে, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে এটা আসলে অলরেডি ইনক্লুডেড। কিভাবে ইনক্লুডেড? আমাদের যে লেডিরা যেই সেক্টরেই কাজ করুক না কেন, বিশেষ করে গৃহস্থালী কাজ যেটা আপনি মেনশন করলেন, গৃহস্থালী কাজে যারা করতেছে সে যদি গৃহস্থালী কাউকে হায়ার করতো তাহলে তাকে মানে মনিটারি ভ্যালুতে পে করতে হতো, কিন্তু এখন মনিটারি ভ্যালুতে পে করতে হচ্ছে না, কিন্তু ভ্যালু এডিশন সে করছে। তো সেটাকে এখন সামনে থেকে মনিটারি ভ্যালুতে অ্যাড করে আমাদের জিডিপিতে এটা দেখানো হবে। তো এখন আসি আপনি বিমার যেটা বললেন যে বিমা সেক্টরে কিভাবে তারা করছে। তো আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিমা সেক্টরে আমাদের যে পলিসি হোল্ডাররা আছে, তো আমি একটা পরিসংখ্যান দেখলাম, পলিসি হোল্ডারের 51% হলো আমাদের নারী। তো সেই নারীরা বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউশন করছে কিন্তু। তো এখন এই বিমা পলিসিগুলো তাদের যে ঝুঁকি এবং সম্পদের যে সম্পদ এবং জীবনের যে ঝুঁকিটা রিডিউস করছে, সেটাতে তারা কি হচ্ছে, তারা একটা ইনসিকিউর যে ফিলিংসটা সেটা থেকে ওভারকাম করে তারা মোর কনসেন্ট্রেটেড হয়ে কিন্তু কাজ করতে পারছে এবং অন্তর্ভুক্ত হচ্ছে। তার মানে কি, তারা যে জিডিপিতে যে কন্ট্রিবিউশনটা আপনি বলছেন ভ্যালু এডিশনের, সেটাতে কিন্তু তারা ওই যে যখন মানুষ সিকিউর ফিল করে তখন মোটিভেশনটা তাদের বেড়ে যায়, কর্মঘণ্টাও তাদের বেড়ে যায় এবং নিশ্চিন্ত মনে কাজ করতে পারে। তো সে কারণে এই বিমাটা তাদেরকে সত্যি কথা বলতে কি তাতে মোর ইকোনমিক্যালি এম্পাওয়ার করে আর কি, যে তারা যখন ভাবে যে আমি ঝুঁকি মুক্ত। ফারজানা আপার কাছে যেতে চাই। প্রথমে আপনাকে অভিনন্দন জানাতে চাই যে নারী হিসাবে কিন্তু আপনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন এবং বাংলাদেশে এই যে নারীদের এগিয়ে যাওয়ার এবং ক্ষমতায়ন আপনি কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত। জি জি, আমি একটা তথ্য দিতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের যে পরিবর্তন এসেছে সেখানে আমরা পড়েছিলাম যে জাপানের নারীরা এই বিমা শিল্পে অন্তর্ভুক্ত হয়ে বিমাকে এগিয়ে নিয়ে গেছে এবং এখন বিশ্বে আমরা জাপানকে একটা রোল মডেল হিসাবেও দেখি। আপনি বাংলাদেশের এই বিমা শিল্পের অগ্রগতিতে নারীদের এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনার কর্ম দিয়ে যে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখান থেকে মূল্যায়নটা আমি জানতে চাই। মহিলাদের যে নারীর ক্ষমতায়নটা, ওই ক্ষমতায়নটাকে একটু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমাদের মানে আরও আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমি প্রথম যখন এই ইন্ডাস্ট্রিতে সিইও হলাম তখন আমরা দেখলাম যে আমাদের নারীর জন্য কোনো ইন্স্যুরেন্স পলিসি নেই এবং আমরা কিন্তু 2014-তে প্রথমবারের মতো ইদ্রার অনুমোদন নিয়ে আমরা, এবং এটা বেশ বেগ পেতে হয়েছে যে পলিসিটা কনফার্ম করতে, কারণ যেহেতু এটা প্রথমবারের মতো হচ্ছে এবং আমরা অনেক এফজিডি করে এখানে এই পলিসিটা নিয়ে এসেছি যে ওদের আসলে নিডটা কি, কারণ আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসতে চাই দ্যাট শুড বি one of their solutions to their issues or মানে দৈনন্দিন কাজে মানে কর্মক্ষেত্রে বা মানে বাড়িতে যেই সুবিধাগুলি ওনারা ফেস করছেন যাতে সেগুলির একটা সলিউশন হিসেবে এই ইন্স্যুরেন্স পলিসিটা কাজ করতে পারে। কারণ আমরা এখনো জানি যে আমরা দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু এখনো আমাদের সেই পেনিট্রেশনটা ইন্স্যুরেন্সের এখনো আমরা একটু পিছিয়ে আছি। অলদো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বিমা দিবস উপহার দিয়েছেন, ইদ্রা এবং বিআই এবং আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম সবাই একসাথে মিলে কাজ করছে। ইদ্রা আমাদের সব জায়গাতেই সহযোগিতা করছেন এবং আমাদেরকে ওনারা মূল্যায়নও করছেন। তো এইসব জায়গা তারপরেও কিন্তু নারীরা আসছে না। সো আমরা যখন প্রথমে নিয়ে আসলাম পলিসিটা তখনই অনেক সাড়া পাইনি, এটা সময় লেগেছে আস্তে আস্তে, বাট আমি বলবো ইউনাইটেড নেশন আমাদের এই রেকগনিশনটা দিয়েছে 2016-তে। আই বিকেম দ্য এসডিজি পাইনিয়ার প্রথমে, এবং সেখানে এই
স্বীকৃতিটা পাওয়ার পরে তখন আমরা আরো কাজ করা শুরু করলাম যে আপনারা জানেন যে মোবাইল টেকনোলজি যেভাবে ছড়িয়ে গেছে এবং প্রায় আমাদের এই পপুলেশনের মোট আই থিঙ্ক 69.8% পপুলেশন মহিলারা যারা মোবাইল নেটওয়ার্কের মধ্যে আছেন। আমরা দেখলাম যে এই যত আমরা টেকনোলজি ড্রিভেন প্রোডাক্ট নিয়ে আসবো ততই তারা কিন্তু ইনক্লুসিভ হবে এবং তখন দেখলাম স্বামীদেরকে আর জিজ্ঞেস করতে হচ্ছে না আমি পলিসি নিব কি নিব না। এই অনলাইনে যখন পলিসিটা তারা নিয়েছেন আমরা এই সুবিধা হয়েছে যে এখানে প্রথমবারের মতো আমরা একটা ট্রমা অ্যালাউন্স যে নারীরা যদি রাস্তায় বুলিড হন বা রেড মানে বিভিন্নভাবে সেই অ্যালাউন্সটা এখানে ট্রমা অ্যালাউন্স বলে একটা আমি এই প্রোডাক্টের আরেকটু বিস্তারিত জানবো তার আগে আমি আবার ডক্টর নাজনীন কাউসারকে প্রশ্ন করতে চাই। আপনিও কিন্তু একজন নারী হিসাবে আমাদের কর্তৃপক্ষে এসেছেন এবং আপনি কিভাবে আমাদের এই নারী ক্ষমতায়নের মাধ্যমে বীমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? এটাতে এক্সিকিউটিভ ডিরেক্টর যে পোস্টটা সেখানে আসলে আমিও ফার্স্ট লেডি আর কি ওখানে, এর আগে সব মেলের ছিল, আমার পজিশনটাতে আমি প্রথম নারী। তো এখন ওই চেয়ারে বসলে যেটা হয় আপনি যেটা বলেন যে বীমাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আসলে আমরা তো রেগুলেটরি অথরিটির দৃষ্টিকোণ থেকে দেখি, নারী বা পুরুষ দৃষ্টিকোণ থেকে দেখি না। তো ওই চেয়ারে বসলে আমরা যেটা চিন্তা করি আমার সাপ্লাই সাইড আর ডিমান্ড সাইডের ব্যালেন্সটা সঠিকভাবে আছে কিনা, সেক্টরাল মিসম্যাচ আছে কিনা, গ্যাপটা কোথায় আছে সেটা মিনিমাইজ করা যায় কিনা, এই সমস্ত আমরা চিন্তা করি। চিন্তা করে সাপ্লাই সাইডে আমাদের যেমন বীমা যারা কারি আছে কোম্পানিগুলো, আর ডিমান্ড সাইডে আমার যে গ্রাহকরা আছে, তো আমরা গ্রাহক সুরক্ষার কথা চিন্তা করি। গত বছর আমরা ইনসুরটেক যেটা স্টার্ট আপ কোম্পানির জন্য রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন জারি করলাম, তারপর গ্রাহক সুরক্ষা গাইডলাইন জারি করলাম এই মাসে। তো এভাবে এটা কিন্তু যে ব্যবসা বান্ধব যে বীমা সেক্টর মানে প্রমোট করার জন্য, যেখানে ব্যবসা বান্ধব বলতে এখানে কিন্তু পুরুষ নারী সবাই কিন্তু সমান সুযোগ পাবে। একটা সময় মনে করা হতো যে নারী মানেই হইল সে টিচিং লাইনে যাবে, আদার লাইনে কল্পনাই করা যেত না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে সব সেক্টরে মেয়েদের জন্য মানে পলিসিগুলো ওপেন করে দেওয়া হলো, অংশগ্রহণ নিশ্চিত করা হলো, যার কারণে এখন দেখবেন যে প্রচুর উদ্যোক্তা তৈরি হচ্ছে। ইডরার দৃষ্টিকোণ থেকে আমি আমার সব 82টা কোম্পানির আমি যখন অ্যানালাইসিস করলাম আমি দেখলাম যে হ্যাঁ অন্যান্য সেক্টরের মতো নিচের দিকে নারীর কিন্তু অনেক আছে, কিন্তু লিডারশিপ পজিশনে মনে করেন যে আপনি মালিকানার ক্ষেত্রে বলেন, চেয়ারম্যান পরিচালনা পরিষদের চেয়ারম্যান বা ডিরেক্টর লেভেলে বলেন, কিংবা ওনাদের পজিশনের ম্যানেজমেন্ট লেভেল যেটা সিইও বা এমডি লেভেলে বলেন, তো আমি দেখলাম যে সিইও লেভেলে কিন্তু রিপ্রেজেন্টেশনটা খুবই কম। এটা হতে পারে যে অনেকে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে না কিংবা অন্য কোনো ব্যারিয়ার আছে, কিন্তু ইডরা কিন্তু সবার জন্য ওপেন রাখছে। আপনি যদি কোয়ালিফিকেশন পরিচালক পরিষদে মানে নারী পরিচালক বাধ্যতামূলক এই ধরনের কোনো ভাবনা আছে কিনা? ভাবনা মানে এখন যখন আমাদের এখানে কোনো ডিভিশন নাই, সবার জন্য উন্মুক্ত। একজন নারী যদি সে লিডারশিপ কোয়ালিটি নিয়ে ওইখানে সাস্টেইন করতে পারে তাহলে এটা ডিসকারেজ করে না, কারণ হলো যে সে কোয়ালিফিকেশন বা যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করলে হলো। আমি আপনার কাছে ফিরে আসবো, তার আগে আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু নারী উদ্যোক্তার কথা বলা হচ্ছে, তো নারী উদ্যোক্তাদেরকেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারি আমাদের বিভিন্ন পলিসি দিয়ে। আমার মনে হয় যে গ্রিনটেলটারও এই ধরনের। হ্যাঁ, আমরা একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের নিবেদিতার আমাদের যখন শুরু করি তখন সবার জন্যই ওটা ওপেন করেছি এবং ওমেন অফ অল ওয়াকস অফ লাইফ। তারপরে আমরা এটাকে নিবেদিতা ইকো করেছি যেটা প্রিমিয়াম মাত্র 40 টাকা, তারপরে আরেক এবং 2 লাখ টাকা পর্যন্ত আছে 50 টাকা থেকে। এরপরে আছে নিবেদিতা রেগুলার, তারপরে নিবেদিতা প্লাস 5 থেকে 10 লাখ, তারপরে 10 লাখ থেকে 50 লাখ পর্যন্ত। এখানে উদ্যোক্তা থেকে শুরু করে আপনার প্রফেশনালস, আপনার হোম মেকার, যারা পার্ট টাইম কাজ করছেন সবাই কিন্তু এখানে অন্তর্ভুক্ত। আমরা 3000 দিয়ে শুরু করেছিলাম 2014-তে, আজকে আমরা প্রায় 7 লাখ মহিলাদের কাছে পৌঁছে গেছি। প্রত্যেক বছরই প্রায় 1 লাখ 2 লাখ করে করে বাড়ছে এবং প্রবৃদ্ধি হচ্ছে। তবে আপা যেটা বললেন, অনেক সময় দেখবেন আপনি কিন্তু পরিচালক বৃন্দের মধ্যে আপনি অনেক কোম্পানি, ইভেন ব্যাংকিং সেক্টরে দেখবেন অনেক আপনি বোর্ডে আপনি নারীর অন্তর্ভুক্ত আছে। আমি আই এম প্রাউড দ্যাট আই এম আ চার্টার্ড ইন্স্যুরার এবং আই থিঙ্ক আমাদের অন্যান্য সিইওদের কিন্তু এরকম ডিগ্রি থাকলে সেটা আমাদের জন্য সবার জন্যই ভালো। এবং একসময় সবাই লিখতাম যে MBA,
যে উনি যেটা বললেন যে পুরুষ নারী নির্বিশেষে আমরা এখানে এসেছি, এখন কিন্তু এমবিএ কেউ লেখে না, তো একটা সময় হয়তো আমাদেরকে আর এসিআইআই লিখতে হবে না, এবং আমাদের মধ্যে যে এডুকেশনটা যে এখন কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও আমাদের এডুকেশনের ইয়েটা এসছে, এবং উদ্যোক্তাদের জন্য আমরা স্পেশালি যে নিবেদিতা এবং অন্যান্য যে ইন্স্যুরেন্স পলিসিগুলি আছে, এখানে হেলথ ইন্স্যুরেন্স পলিসিটাও আছে এবং ফায়ার পলিসিও কিছু আছে। তো শুধু উইমেন না, আমি মনে করি যে উইমেনদের শুধু উইমেন প্রোডাক্ট দেওয়া হবে না, উইমেনদেরকে আমাদেরকে নর্মাল এন্টারপ্রেনার হিসেবে বা নর্মাল প্রফেশনাল হিসেবে বা একজন সাধারণ আই উড সে ইন্ডিভিজুয়াল হিসেবে আমার মনে হয় সমানভাবেই দেখতে চাই। অফকোর্স উইমেন আর মেন, উই আর ডিফারেন্ট স্পিসিস, বাট একটা অর্গানাইজেশনকে সাকসেসফুলি রান করতে গেলে ইউ নিড মেন অ্যান্ড উইমেন বোথ, অ্যান্ড ইন দি ম্যানেজমেন্ট লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ আই উড সে মানে অপারেশন লেভেলে। এবং আই ফিল প্রাউড যে আমাদের 2086 থেকে এই 11 সালে আমাদের 7% মহিলা ছিল, এবং সেখান থেকে আজকে 22% এসছে, এবং আমাদের প্রায় 15% যে পলিসি প্রিমিয়াম কিন্তু আসছে মহিলা। খুব সুন্দর ডাটা পেলাম আপনার কাছে, আমি আরো বক্তব্য নিব আপনাদের কাছ থেকে। আমি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আমরা এই যে জাতীয় বীমা দিবস গতকালকে থেকে উদযাপন শুরু হয়েছে তা নিয়ে কথা বলবো। শুধু দর্শক মণ্ডলী, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জীবনের আর কটা দিনই বা বাকি আছে, তাই আল্লাহর ঘরটা দেখে আসলাম এই বছর। এখন মনেও শান্তি। আমারও বহুদিনের ইচ্ছা, আগামী বছর যাব ইনশাআল্লাহ। খুবই ভালো খবর। মাঝে মাঝে স্বপ্ন পূরণের ইচ্ছেটাও অনেক দামি। আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণের পথে পরিবার ও প্রিয়জনের সুন্দর ও নিরাপদ আগামী নিশ্চিত করতে সবসময় আপনার পাশে আছে চ্যাটার্ড লাইফের পেনশন ও হজ বীমা। চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রিয়জনের প্রয়োজনে। চ্যাটার্ড লাইফ, সিকিউরড লাইফ। চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়, তাই স্বপ্নগুলো এখন বড় করেই দেখছি। আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণের পথে পরিবার ও প্রিয়জনের সুন্দর ও নিরাপদ আগামী নিশ্চিত করতে সবসময় আপনার পাশে আছে চ্যাটার্ড লাইফের সেভিংস প্ল্যান। চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রিয়জনের প্রয়োজনে। চ্যাটার্ড লাইফ, সিকিউরড লাইফ। চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের দুজন অতিথির কাছ থেকে। আমি এখন ডক্টর নাজনীন কাউসারের কাছে জানতে চাবো যে গতকালকে জাতীয় বীমা দিবস উদযাপন শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে, এবং এইবার একটা যুগান্তকারী আমরা দিগন্ত উন্মোচন হয়েছে ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে। আমি আপনার কাছ থেকে এই যে ব্যাংক অ্যাসুরেন্সের যে সামনের অগ্রগতির এবং আইডিআরের এই নিয়ে কর্মসূচিগুলো জানতে চাই। এখন গভর্নমেন্ট ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট এবং স্মার্ট বাংলাদেশ কনসেপ্টের যে এটা ব্ল্যান্ড হচ্ছে, আমরা 2021 পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ এই যে ভিশনটা নিয়ে আমরা কাজ করলাম। এখন 2041 সালে স্মার্ট বাংলাদেশের কনসেপ্টে এগিয়ে যাচ্ছি। 2030 সালে আমরা এজেন্ডা 2030 বাস্তবায়ন করব। তাহলে রূপকল্প 41 দিকে আমরা যাচ্ছি। সেটা তৈরি করতে হলে আমার সমস্ত সেক্টরগুলোকে মানে ওরকম স্মার্টে রূপান্তর করতে হবে। তো সে কারণে আমার যে পেনিট্রেশন আমাদের বীমা সেক্টরে বাড়াতে হয়, তাহলে এটাকে আরো কিভাবে করা যায় সেটা আমরা যেরকম ইনস্যুরটেকটা করলাম, যে রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইনটা করলাম, যে নতুন নতুন যারা উদ্যোক্তা আছে তারা যাতে এখানে আসতে পারে। তো সেখানে ইন্স্যুরেন্স কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, প্রকল্পগুলো আছে, ব্যাংকের যাদের কাস্টমার, ওই কাস্টমাররাই কিন্তু ওই প্রোডাক্টটা কিনবে। অর্থাৎ কাস্টমারের দাঁড়িয়ে দাঁড়িয়ে এজেন্টকে যেতে হবে না, ওই সময়টা মিনিমাইজ হয়ে গেল। আবার আপনার ওয়াইডার রেঞ্জে আপনার কাভারেজটা হলো, আর পরিকল্পনাটা বিপণনে একটা ইজি চ্যানেল তৈরি হলো। তো এভাবে এটা এই যে ব্যাংক ইন্স্যুরেন্সের সেবাটার মাধ্যমে আপনার পেনিট্রেশনটা যাতে বাড়ে এবং স্মুথলি যাতে সবার বীমার জন্য কষ্টটা পেতে না হয়। আমরা দেখেছি যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক এর জন্য কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছে, একটা গাইডলাইন করে দিয়েছে, এবং সেই অনুযায়ী ব্যাংকে যেমন এসছে তেমনটি আমরা আবার এদিকেও দেখেছি যে 15টি বীমা কোম্পানিকে আপনারা
আমরা এর মধ্যে এর মধ্যে আমরা 5টা অলরেডি লাইসেন্স দিয়ে দিয়েছি, আর বাকিটা প্রসেসে আছে আর কি। তো ওনাদের মধ্যেও একটা সারা জাগছে এবং ওনারাও এটাতে ইন্টারেস্টেড। তো এইটা ইনশাআল্লাহ যদি বাস্তবায়ন হয়, আমরা মনে করি যে বিমার যে কভারেজটা, গ্রাহকের যে কভারেজটা, এটা ওয়াইডার রেঞ্জে হবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষর আগামী পরিকল্পনা কি, যাতে করে মানুষের মধ্যে, বিমা কর্মীদের মধ্যে এবং বিশেষ করে নারীদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়? আসলে আমরা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য আস্থা ফেরত আনার জায়গাটা আমরা মানে পুনরুদ্ধার করার চেষ্টা করে কাজ করে যাচ্ছি। এটার পুরো টিম আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে, উনি আসার পরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা একটা পরিকল্পনা করেছি যেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অলরেডি 1 বছর 8 মাসের মাথায় আমরা অনেকগুলো পরিকল্পনা বাস্তবায়ন করেছি এবং আরো কিছু বাস্তবায়নের পথে। এবং 2014 সালে যেটা জাতীয় বীমা নীতি ছিল, ওটাকেও আমরা যুগোপযোগী করার জন্য 2023 সালে জাতীয় বীমা নীতিটা আধুনিকায়ন করলাম। এখন এটা চূড়ান্তকরণের পর্যায়ে আছে। তো এখানে আমরা যেটা করছি যে গ্রাহকের আস্থা ফেরত আনার জন্য, কারণ আস্থার জায়গাটা কেন নড়বড়ে হয়ে গেছে, সেটার কারণটা হলো যে অভিযোগ নিষ্পত্তিতে কিংবা দাবি নিষ্পত্তিতে। আপনি যেটা বললেন, হ্যাঁ অনেকগুলো কোম্পানি আছে যারা 100% নিষ্পত্তি করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ভালো করছেন, 100% নিষ্পত্তি করছেন, কিন্তু আমার মেজরিটি যে এখানে কষ্টের মধ্যে আছে ওটা একটু হাইলাইটেড হচ্ছে, এবং হাইলাইট হচ্ছে দেখেই ওই জায়গাটা সবাই বলে যে না তুমি, কারণ আমাদের জেনারেল মাস পিপলের কথা ভাবতে হবে। মাস পিপলের কথা যদি চিন্তা করি, তারা একজন থেকে একজন শুনতে পায় যে না ওটা তো দাবি নিষ্পত্তি হয় না, ইন্স্যুরেন্স করো না। তো এটার জন্য আমাদের পেনিট্রেশনেও একটা কিন্তু এফেক্ট পড়ছে। বাট এখন যে আইডিয়ার উদ্যোগগুলো নিশ্চয়ই সামনে সেটা আমি বলতে যাচ্ছি আপনাকে। যেমন আগে আমাদের অভিযোগ নিষ্পত্তির প্রসিডিওরটা কেমন ছিল এটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আমরা এখন এটা একটা সিস্টেম ডেভেলপ করেছি। সেটা হলো যে আমাদের যে কোনো আইডিয়ার এই উদ্যোগগুলোতে আশা করি মানুষের, গ্রাহকের আস্থার জায়গা তৈরি হবে। আমি অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমি ফারজানা আপার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রীর যে রূপকল্প 2041 এবং সেখানে যে বিমাকে আমরা দেখতে চাই, আপনার প্রতিষ্ঠান এবং আপনি আজ নেতৃত্ব দিচ্ছেন, আপনি প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রার মধ্যে নিজেদের প্রতিষ্ঠানকে বা আমাদের এই বিমা শিল্পকে কিভাবে নিয়ে যেতে চান? আপনারা জানেন যে আমাদের এখানে এখন একটা 100 ইকোনমিক জোনস হচ্ছে, এবং আপনি দেখছেন কি যেভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলি হচ্ছে, অনেক গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে, সেসব জায়গায় কিন্তু অনেক আমাদের সুযোগ রয়েছে। যেমন একটা ইকোনমিক জোনস অন্যান্য পার্শ্ববর্তী কান্ট্রিতে কিভাবে ওরা একটা পলিসির, আমব্রেলা পলিসির আওতায় নিয়ে আসা যায়, সেগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। অলরেডি আমরা কাজ শুরু করেছি, যে কিভাবে স্টাডি করছি, এবং সেখানে যদি এইসব জোনগুলিতে যদি আমরা চলে যাই এবং সেখানে যদি বাধ্যতামূলক ইন্স্যুরেন্স যেগুলি আছে সেগুলিও হয়, আমাদের কিন্তু পেনিট্রেশন 5%কে আমি মনে করি 25% বাড়তে পারে, বেড়ে যাবে। কারণ বাড়তে হবে, এত জায়গায় যদি, এত ইন্ডাস্ট্রি যখন হবে, কর্মসূচি হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এবং 17 কোটি মানুষের আমরা যদি, যেমন আমাদের একটা খুব সুন্দর একটা পলিসি আছে, এটা পিপলস পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, মাত্র 75 টাকার এটা মানে প্রিমিয়াম। সো এই যে অ্যাওয়ারনেসটা কিন্তু হচ্ছে না। আমাদেরকে ইদরা যতই সাহায্য করুক, আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। ইদরা আমাদেরকে প্ল্যাটফর্ম করে দিচ্ছে, বিমা দিবস করছি আমরা নিজেদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছি, আমরা অনেক মেলা করছি। হ্যাঁ, তো এইসব আমার মনে হয় এখানে আমাদেরকে আরো বেশি মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে, অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং স্টোরি টেলিংটা করতে হবে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে এই একটা 41 সাল পর্যন্ত যে বাংলাদেশকে ডেভেলপমেন্ট নেশন হিসেবে পরিচিত করে, এবং সেখানে ইন্স্যুরেন্সের ডেফিনেটলি একটা ভূমিকা থাকবে। এবং আমার মনে হয় আমরা যে পেনিট্রেশনের কথা বলছি বা জিডিপি কন্ট্রিবিউশনের কথা বলছি, আমরা যেভাবে এগোচ্ছি এভাবে যদি ইদরা এবং সাথে থাকে, এবং আমরা যদি এই যে ব্যাংকার মাধ্যমে যে একটা চ্যানেল সৃষ্টি হলো, আরো কর্পোরেট এজেন্টস আসবে, আরো নতুন ধরনের পলিসি তৈরি হবে, অনেক ইন্ডাস্ট্রি হবে। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর নাজনীন কাউসারের কাছে যেতে চাই যে এই যে আমরা রূপকল্প 2041 এবং বীমা কর্তৃপক্ষর দূরদর্শী যেই ভাবনা, এর মাধ্যমে আপা যেই কনক্লুশনটা আনলেন যে আমরা একটা অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি, আমাদের কর্তৃপক্ষের থেকে আপনাদের আর কি ভবিষ্যৎ দিক নির্দেশনা রয়েছে? বীমা খাতটা অর্থনীতির কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাত। যখন উন্নত দেশে বাংলাদেশ পরিণত হবে 2041 সালে,
তখন কিন্তু বাধ্যতামূলক বীমা সবাই বীমার আওতায় চলে আসবে। মানে আমরা এখন 17 বছর অ্যাওয়ে স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য। তো এই 17 বছরের মধ্যে আমাদেরকে প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতির জন্যই আমি কিন্তু একটু আগে আমার বক্তব্যে বলেছি আমরা কেন গাইডলাইনগুলো করছি, কেন ব্যবসা বান্ধব বীমা সেক্টরগুলো করতে চাচ্ছি, কেন গ্রাহক সুরক্ষা করতে চাচ্ছি। এগুলো করতে গিয়ে যখন আস্থা আসবে, কারণ হলো যে আপনি যত বেশি উন্নয়ন হবে তত বেশি শিল্প বান্ধব, ব্যবসা বান্ধব, ব্যবসার অপরচুনিটি, শিল্প বাণিজ্যের অপরচুনিটি এগুলো ওয়াইডার হচ্ছে। উনি যেটা বললো যে আমাদের আরো অনেকগুলো যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, এই সমস্ত সবকিছু মিলিয়ে যেটা হবে ডিমান্ডটা বীমা সেক্টরের অনেক বাড়বে। সেটার জন্যই কিন্তু আমরা এখন থেকে কাজ করছি, বিভিন্ন নীতিমালা গাইডলাইন করছি। তো আশা করি যে ইনশাল্লাহ আমাদের আপনারা দেখেন মেগা প্রকল্পগুলো বাস্তবায়নকালীন সময়টা কিন্তু কভার করেছে দেশীয় বীমা সাধারণ বীমা কর্পোরেশন। আমাদের কোনো টাকা বাইরে যায়নি। তো এইটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। ইনশাল্লাহ উন্নত দেশ যখন হবে আমরা ততদিনে দেখবেন যে আমাদের নিজেদের অনেক এগিয়ে যাব সেই প্রত্যাশায়। আমি শুধু দর্শক মণ্ডলী, আজকে খুব সুন্দর আমরা আলোচনা শুনছিলাম শুধু নারীর ক্ষমতায়নই নয়, আমাদের এই বীমা শিল্পের অগ্রগতি এবং অগ্রযাত্রার। আমাদের এই বীমা দিবসের প্রাক্কালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও সেই স্বপ্ন দেখি। আমাদের আজ এবছরের যে বীমা দিবসের প্রতিপাদ্য তা বলেই আমি সেই সুরেই সুর মিলিয়ে বলতে চাই, করব বীমা, গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।